প্রিয় আম এবং লিচু চাষি ভাই, আপনার লিচুর মুকুল আসার আগে এবং মুকুল ঝরার পরে কোন কাজগুলো করলে ফলন বেশি পাবেন তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। চাষিদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে লিচু গাছের পতিত জায়গা ব্যবহার করে বাড়তি আয় কীভাবে করবেন। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। মুকুল আসার আগে এবং পরে যে কাজগুলো করলে আপনাদের ফলন বাড়বে। চাষি ভাই, লিচু বাগানের ভালো ফলনের জন্য পূর্ব প্রস্তুতি থাকা অবশ্যই দরকার। তা না হলে কিন্তু ভালো ফলন আশা করা যাবে না। লিচুর ফল সংগ্রহের পরে আপনাদেরকে প্রুনিং করে দিতে হবে। অর্থাৎ লিচু যখন আপনার ফল সংগ্রহ করবেন সেখানে আপনার সামান্য একটু করে ডাল ভেঙে নেবেন। এর ফলে দেখা যাবে মোটামুটি 6 থেকে 7 মাস টাইম পাবে এবং ওখান থেকে নতুন কুশি বাইর হবে এবং ওই কুশিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুকুল আসবে। গাছ যখন ফল দেয় তখন কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা কাটানোর জন্য গাছের গোড়ায় রিং করে সার ও শুষ্ক মৌসুম হলে অবশ্যই সেচ দেবেন। এই সময় সেচ এবং সার কেন দেবেন? বাচ্চাকে যখন দুধ দান করে তখন কিন্তু মা কিন্তু দুর্বল হয়ে যায়। এই মায়ের জন্য আমরা যেরকম বাড়তি একটা খাবারের ব্যবস্থা করি, আপনি ধরে নেবেন লিচুর গাছের জন্য কিন্তু বাড়তি খাদ্যের প্রয়োজন। এছাড়া যে কাজগুলো আপনারা করবেন, বাগানকে সর্বদা আগাছা মুক্ত রাখবেন। লিচুর ফল হারভেস্ট করার পর এবং লিচুর মুকুল আসার আগে অবশ্যই আপনারা মিলিবাগ, হপার পোকা, সাদামাছি দমনে স্প্রে করতে পারেন কার্বারিল। সেটা হতে পারে সেভিন, রেভিন, ইভারিল, সিনারিল, ভিটাব্রিল, এমিকার্প। প্রতি লিটার পানির জন্য 2 থেকে 3 গ্রাম হারে সম্পূর্ণ গাছটি ভিজিয়ে স্প্রে করুন। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন নিতেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন। সেটা হতে পারে তরিত, ফোরিং, পাইরাজিম, স্প্লেন্ডার, আমফান, ইস্ট ভেনিস, জেগা, নাইজিন, রানমেট কিংবা লকডাউন, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। হয় আপনারা কার্বারিল ব্যবহার করতে পারেন অথবা নিতেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন। প্রশ্ন হলো এগুলার আসলে কারণটা কি? আপনারা প্রতি বছর সাইপারমেথিন ব্যবহার করেন বা অন্য প্রিপারেশন, তো সেক্ষেত্রে দেখা যায় পোকার কিন্তু জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। পোকার যেন রেজিস্ট্যান্ট গ্রো না করে, এই কারণে কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। এবং সেখানে দেখবেন অনেক সময় লাল মাকড়ের উপস্থিতি দেখা দেয়। এই কারণে আপনারা মাকড় নাশক হিসেবে সানমেকটিন, ভাটিমেক, অ্যাম্বুশ, অ্যাবাটিন, টক্সিমাইট এবং সায়েটা, অ্যাকামাইট, অ্যাবাটন, এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি হারে অথবা বোতলের গায়ের অনুমোদিত হারে আপনারা স্প্রে করবেন। সাথে যোগ করে দিতে পারেন কার্বেন্ডাইজিম প্লাস ম্যানকোজেব। সেটা হতে পারে ম্যানসার কিংবা CM75। এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের ভালো কোয়ালিটি দেখেও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। তবে চাষি ভাই, ফুল যখন ফুটে যাবে তখন কোনো অবস্থায় কোনো কিছু স্প্রে করা যাবে না। এবং ফল যখন মটর দানা হবে তখন আপনারা ব্যবহার করতে পারেন সাইপারমেথিন কিংবা ইমিডাক্লোরোপিড। কথা হলো এই সময় আপনারা কীটনাশক কেন ব্যবহার করবেন? কারণ এখানে সব থেকে যেটা ক্ষতিকারক পোকা রয়েছে সেটা হচ্ছে হপার পোকা। এই হপার পোকা তার দেহের ওজনের 10 গুণ খাবার সে গ্রহণ করতে পারে এবং সেখানে মধুর রস নিঃসৃত করে, যার ফলে সেখানে শুটিমোল ছত্রাকের কিন্তু জীবাণু ছড়ায়। এর ফলে সেটা দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়। এই কারণে পোকা দমনে অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার করবেন। এবার আসি প্রশ্নোত্তর পর্বে, অর্থাৎ যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা, আমাদের লিচু গাছে কিন্তু 7-8 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ফল হচ্ছে না, এটার আসলে কারণটা কি? তো চাষি ভাই, ফল না হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। আসুন কারণগুলো জেনে নেই। প্রথমত কারণ হচ্ছে আপনার সেই চারাটা বীজের নাকি কলম। কারণ বীজের যে চারাগুলো আছে সেই চারাগুলোতে কিন্তু অনেকটা সময় লাগে। গাছের ফল দেওয়ার জন্য প্রয়োজনীয় যে হরমোন দরকার, সেই হরমোনের যদি ব্যালেন্স ঠিক না থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে।
শ্রাবণ ভাদ্র মাসে রিং করে জৈব সার এবং রাসায়নিক সার টিএসপি, ইউরিয়া, পটাশ এই সারগুলোর সঙ্গে অবশ্যই আপনারা জৈব সার মিক্স করে রিং পদ্ধতিতে সার দেওয়ার পরে যদি শুষ্ক মৌসুম হয় অবশ্যই সেচ দেবেন। এরপরের যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে হপার পোকার আক্রমণ। আপনার কাছে অধিক পরিমাণ মুকুল কিভাবে আনবেন? যখন দুই একটা মুকুল বাইর হয়েছে অবশ্যই আপনারা সেচ দেবেন। অতিরিক্ত আগাম কোনো সেচ বা সার থেকে বিরত থাকুন, কারণ তখন কিন্তু কচি পাতা বাইর হবে, আর কচি পাতা যখনই বাইর হবে তখন কিন্তু আপনাদের বাগানে আর ফল হবে না। ফলন বৃদ্ধির জন্য দুই একটা মুকুল যখন আসবে তখন কিন্তু আপনারা ব্যবহার করবেন জিবেরেলিক অ্যাসিড। এটা হতে পারে বারন্ত, ম্যাজিক ট্যাপ, তেজ গোল্ড, গ্রিন লিপ, এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটির জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এবং মুকুল যেন ঝরে না পড়ে, ফুল ফোটার আগে অবশ্যই আপনারা ব্যবহার করবেন পিজিআর এবং এর সাথে হচ্ছে সলুবার বোরন। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। এবার আসুন মূল আলোচনায়। আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া। এই কারণে আপনার আয়কে কিভাবে বাড়াবেন সেই বিষয়টা একটু ধারণা দেই। অনেকের বাগানের যে নিচের ফাঁকা জায়গাগুলো সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকে। এই কারণে এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগিয়ে আপনারা বস্তা পদ্ধতিতে কিন্তু আদা চাষ করতে পারেন। এর ফলে একদিকে আয় হবে, আবার অন্যদিকে দেখা যাবে সেখানে কিন্তু বস্তা থাকার কারণে ঘাস থাকবে না। বস্তায় আদা চাষের সবথেকে যেটা বড় সুবিধা, এখানে রোগবালাই কম হয় এবং অল্প জায়গায় অধিক পরিমাণ কিন্তু আদা চাষ করা যায়। ক্ষুদ্র আয়তনের বিপুল পরিমাণ জনগোষ্ঠীর এই দেশে খাদ্যের চাহিদায় স্বয়ংসম্পূর্ণ হতে গেলে অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে। মাটির উপরে বাতাস চলাচলের পরিমাণ বেশি হয় বিধায় রোগবালাইও কিন্তু এখানে কম হয়। বস্তায় আদা চাষের সবথেকে যেটা মজার সুবিধা, অল্প একটু জায়গার মধ্যে যেখানে একটু সুযোগ আছে সেখানেই কিন্তু আমরা আদা চাষ করতে পারি। ইহা ছাড়াও যেখানে কিন্তু চাষ দেওয়া সম্ভব নয় কিংবা আমরা কোদাল দিয়ে কোপাতে পারি না, সেখানে কিন্তু বস্তা পদ্ধতিতে আদা চাষের সবথেকে একটা বড় সুবিধা রয়েছে। একটি বস্তার মধ্যে কিভাবে আপনারা 2 থেকে 2.5 কেজি আদা পাবেন এবং রোগবালাইয়ের হাত থেকে আদাকে কিভাবে রক্ষা করবেন, কোন সময় লাগাবেন, এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই আপনার সুন্দর হাতে একটা মিষ্টি করে কমেন্ট করবেন। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে একটা বস্তায় আদা চাষ পদ্ধতির উপর পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসব। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আর একটা মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।